প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। আমরা যেমন বলেছিলাম মাধ্যমিকের লেকচার সিরিজ শুরু করেছি জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে। তো জীবনের প্রবাহমানতা অধ্যায়ের মধ্যে আমরা কোষ বিভাজন এবং তার সাথে সাথে আলোচনা করেছি মাইটোসিস, মিয়োসিস যে কোষ বিভাজন সেটা কিভাবে হয়, ডিটেইলস আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে। তো আজকের এই অধ্যায়ের অন্তর্গত জনন টপিককে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা জানি জনন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে জীব তার মতো হুবহু নতুন অপত্য জীব সৃষ্টি করে। কেন? তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তার জন্য আমরা বলতে পারি জনন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে জীব নতুন জীবকে সৃষ্টি করবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। এবং এই জীবের বৈশিষ্ট্যটা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যাবে। এবং এই যে জনন, একে আমরা ইংলিশে বলে থাকি রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশন প্রকৃতপক্ষে ৩ রকমের হয়ে থাকে। মূলত ২ ভাগ, তবে ৩ রকম কেন সেটা আমি বলছি। প্রথম হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে বায়োলজিতে এ কথাটা থাকা মানে হচ্ছে উইদাউট বা ছাড়া। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে অযৌন জনন, মানে যেখানে কেবলমাত্র একটি মাত্র জীব থেকে নতুন জীব সৃষ্টি হবে এবং কোনো গ্যামেট তৈরি হবে না। আর ২ হচ্ছে যৌন জনন। যৌন জনন মানে যেক্ষেত্রে দুটো জীব থাকবে জনিত্রী এবং তারা হবে ভিন্ন ধর্মী, মানে একটা হবে পুরুষ একটা হবে মহিলা এবং তাদের গ্যামেট উৎপাদিত হবে এবং গ্যামেটের মিলনের মাধ্যমে সন্তান তৈরি হবে। সেটাকে বলছি আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। তাহলে জনন হচ্ছে মেনলি ২ রকমের। গ্যামেট উৎপাদন হলে যৌন জনন, না হলে অযৌন জনন। অযৌন জননে একটা জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হবে, আর যৌন জননে দুটো মিনিমাম বিপরীতধর্মী জীব থেকে সন্তান তৈরি হবে। এবারে উদ্ভিদের ক্ষেত্রে এরকমই অযৌন জননটা একটা বিশেষ নাম দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাই আমরা বলতে পারি মেনলি জনন হচ্ছে ২ রকমের, যৌন জনন এবং অযৌন জনন। এবং এই অযৌন জননটা উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গজ জনন নামে পরিচিত, কারণ উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকে নতুন জীবের অর্থাৎ নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি কিন্তু সম্ভব হয়। তো আজকের ক্লাসে আমরা জীবের বিভিন্ন প্রকার অযৌন জনন সম্পর্কে জানবো আজকের ক্লাসে। তো আমরা অযৌন জনন মানেই বললাম কেবলমাত্র একটা জীব থাকবে এবং এই জীবেদের অযৌন জননটা বিভিন্ন প্রকার হয়, সেটা তোমাকে দেখাবো। প্রথম হচ্ছে ফিশন, মানে বিভাজন। যখন কোন একটা জীবের দেহই দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে তাকে বলা হচ্ছে ফিশন বা বিভাজন। ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন। একটা জীবের দেহ একাধিক খণ্ডকে খণ্ডিত হয়ে যাবে। রিজেনারেশন মানে একটা জীবের কোনো খণ্ডিত অংশ থেকেই নতুন জীবের সৃষ্টি হবে। তো তারপরে হচ্ছে বাডিং, মানে কোরকোদ্গম, কোরক তৈরি হবে মানে উপবৃদ্ধি তৈরি হবে। এবং আমি বললাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে একটা ভাগ হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, কিন্তু এটা শুধুমাত্র দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে? শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার অযৌন জনন সম্পর্কে আলোচনা করব। তো অযৌন জননের মধ্যে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিশন বা বিভাজন। এই ফিশন জিনিসটা কি? যখন কোনো একটা, মনে করো এইটা একটা জীবদেহের অংশ, এই জীবদেহের অংশটা কি হলো কোনো কারণে দুটো ভাগে ভেঙে গেল, তাহলে এইটাকে বলবো দ্বিবিভাজন, দুটো ভাগে ভাঙছে। এবারে হয়তো দুইয়ের বেশি একাধিক অংশে ভেঙে গেল, তাহলে বলা হচ্ছে কি মাল্টিপল ফিশন।
এবারে এটা যদি অনুদৈর্ঘ্য বরাবর ভাঙে তাহলে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর ভাঙছে। অনুপ্রস্থ বরাবর যদি ভাঙে অনুপ্রস্থ দ্বিবিভাজন। তার মানে সোজা কথাই হচ্ছে এই বিভাজনটা বিভিন্ন প্রকার। এক হচ্ছে বিভাজনে যখন কোনো একটা জীব বিভাজিত হয়ে একাধিক অংশ তৈরি করে। এবারে বিভাজনটা হতে পারে দ্বিবিভাজন বা হতে পারে বহু বিভাজন। এবারে দ্বিবিভাজন মানে বললাম যখন জীবটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, যেমন ইউগ্লিনা, অ্যামিবা, এরা কি হয় দ্বিবিভাজন আমরা দেখতে পাবো। মানে দেখো অ্যামিবার ক্ষেত্রে তোমাকে একটা ছবি দেখাচ্ছি আমরা। দেখো এই একটা অ্যামিবা। অ্যামিবা কি হয়েছে আমি বলেছিলাম যখন বিভাজন হবে মানে কোষ বিভাজন। কোষ বিভাজন হতে গেলে কি হবে নিউক্লিয়াসের বিভাজন হবে সাইটোপ্লাজমে। দেখো একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবার সৃষ্টি হচ্ছে। আর এটাই আমরা মাইক্রোস্কোপিক ভিউ স্লাইডের মাধ্যমে তোমাদেরকে আরো একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। তাহলে এটাকে বলছি দ্বিবিভাজন। দ্বিবিভাজন জিনিসটা কি যখন একটা জীবদেহ বিভাজিত হয়ে দুটি অংশে খণ্ডিত হয়ে যায় তখন তাকে বলবো দ্বিবিভাজন। কার দেখা যাবে অ্যামিবার ক্ষেত্রে দেখা যাবে। অ্যামিবার ক্ষেত্রে কেমন দেখা যায় সরল দ্বিবিভাজন। আবার কিছু কিছু আছে যাদের দেখা যাবে ইউগ্লিনার ক্ষেত্রে মানে দ্বিবিভাজন হতে পারে যেমন সাধারণ একটা বিভাজন। তারপরে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। অনুদৈর্ঘ্য মানে লম্বালম্বি, যেমন এই রকমের দেখতে হচ্ছে ইউগ্লিনা। এবারে ইউগ্লিনাটা কি হয় এই মাঝ বরাবর বিভাজিত হয়, তাহলে এটাকে বলবো অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। তেমনই একটা জীব আছে যেটার নাম হচ্ছে পেরামেসিয়াম, যার চারিদিকটা গোটা দেহটা অসংখ্য সরু সরু সিলিয়া অংশ দিয়ে গঠিত হয়। এরা কেমন বিভাজিত হয় অনুপ্রস্থ। আমরা জানি প্রস্থ মানে আড়াআড়ি ভাবে। তাহলে দেখো আমরা পড়লাম বিভাজন। বিভাজন যদি দুভাগে হয় তাহলে দ্বিবিভাজন। দ্বিবিভাজন হতে পারে তিন রকম। একটা হচ্ছে সাধারণ দ্বিবিভাজন, যদি সাধারণ যে কোনো ভাবে দুটো অংশে ভেঙে যায় তাহলে অ্যামিবা। অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে গেল, কার দেখা যাবে ইউগ্লিনা নামক প্রাণীতে দেখতে পাবো। আর অনুপ্রস্থ দ্বিবিভাজন, অনুপ্রস্থ মানে ট্রান্সভার্স, অনুদৈর্ঘ্য মানে লংজিটিউডিনাল, সিঙ্গেল মানে সাধারণ। অনুপ্রস্থ দ্বিবিভাজন কার দেখা যাবে পেরামেসিয়াম মানে আড়াআড়ি বিভাজিত হয়ে যাবে। নেক্সট মানে অনুপ্রস্থ বরাবর বিভাজিত হবে। আরেকটা হতে পারে আমাদের সেরেটিয়াম আছে মানে ডায়াটাম, তারা কি হয় অবলিক বাইনারি ফিশন, এমনি কোনাকুনি বা আড়াআড়ি দ্বিবিভাজন দেখায়। তাহলে দ্বিবিভাজন বিভিন্ন প্রকার হতে পারে। সরল দ্বিবিভাজন অ্যামিবা, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন ইউগ্লিনা, অনুপ্রস্থ দ্বিবিভাজন পেরামেসিয়াম, তির্যক বা অবলিক বা আড়াআড়ি দ্বিবিভাজন সেরাটিয়াম বা ডায়াটামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেমন দ্বিবিভাজন হলো তেমনি হচ্ছে মাল্টিপল ফিশন বা বহু বিভাজন, মানে যখন একটা জীবের দেহটা একাধিক ভাগে বিভাজিত হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। এই মাল্টিপল ফিশনে কি হবে দেখো এইটা কিন্তু আবার অ্যামিবার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, প্যারামেসিয়ামের ক্ষেত্রেও দেখা যায়। কি হবে দেখো অ্যামিবা ছিল সরাসরি দুভাগে বিভাজিত হচ্ছে, এটা বাইনারি ফিশন বলা আছে। এবারে সেরকম না হয়ে অ্যামিবার ভিতরে ওই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম অসংখ্য রেণুর মতো অংশ তৈরি করলো, এগুলো অর্থাৎ সিস্ট তৈরি হলো অ্যামিবার ভিতরে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে এনসিস্টমেন্ট বা সিস্ট তৈরি হলো এবং এইগুলোকে বলা হচ্ছে সিউডোপোডিও রেণু। কি বললাম সিউডোপোডিও রেণু। এবারে এই এক একটা যখন আবার মূল দেহ থেকে আলাদা হবে এক একটা করে অ্যামিবা তৈরি করবে। তাহলে দেখতে পাচ্ছি অসংখ্য অ্যামিবা কিন্তু তৈরি হতে পারবে। যদি একটা জীবদেহ থেকে অসংখ্য জীব তৈরি হয় তাকে আমরা কি বললাম তাকে বললাম বহু বিভাজন। কার দেখতে পাবো অ্যামিবা দেখতে পাবো, প্যারামেসিয়ামের দেখতে পাবো। ঠিক আছে, তাহলে বিভাজন বা ফিশনটা সম্বন্ধে জানলে। ২ নাম্বার হচ্ছে বাডিং মানে কোরকোদ্গম। কোরকোদ্গম মানে
যখন কোন একটা জীবের বাইরে উপবৃদ্ধি তৈরি হবে। যেমন আমরা একটা দেখাচ্ছি, দেখো এখানে ছবিতে দেখিয়েছি ইস্টের একটা ছবি দেখাচ্ছি, এককোষী ছত্রাক ইস্ট। দেখো ইস্টের শরীরের মধ্যেই দেখো একটা অতিরিক্ত উপবৃদ্ধি তৈরি হলো, উপবৃদ্ধিতে আস্তে আস্তে বড় হলো, আলাদা হয়ে গেল। এই উপবৃদ্ধিটা কি হবে, যখন আবার পুনরায় পরিবেশে আসবে নতুন ইস্টের জন্ম নেবে। এটাকে বলা হচ্ছে কি, কোরকোদ্গম। এই যে অংশটা তৈরি হচ্ছে একে বলবো কোরক বা বাড। তাহলে কোরক বা বাড জিনিসটা বুঝতে পারবে কার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, ইস্টে। আরেকটা ছবি দেখছি দেখো হাইড্রার ক্ষেত্রে। হাইড্রার ক্ষেত্রে কি হবে, এই দেখো বাইরের দিকে উপবৃদ্ধি তৈরি হচ্ছে, মানে বডি থেকেই একটা অংশ তৈরি হয়ে একটা এক্সট্রা অংশ তৈরি হলো, সেটা আবার যখন বিচ্ছিন্ন হবে নতুন হাইড্রার সৃষ্টি হবে। এগুলো দেখলাম। এবারে বাডিং, যদি এই কোরকোদ্গমটা যদি বাইরের দিকে দেখতে পাই তাহলে বহিস্থ, যেমন হাইড্রার ক্ষেত্রে দেখতে পাবো, ঠিক আছে। আর এন্ডোজেনাস কার দেখতে পাবো, হাইড্রা ওই যে বাইরের দিকে তৈরি হলো। এবারে স্পঞ্জ বলে একটা প্রাণী আছে যাদের ক্ষেত্রে কি হবে, ওই কোরক গুলো যেগুলো বলছিলাম উপবৃত্তি গুলো বাইরে তৈরি হচ্ছিল না, তৈরি হয়ে কি হবে ভিতরে তৈরি হবে। এগুলোকে বলা হবে আর্চিওসাইট, এবং এরা কি হবে একটা ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। একে বলা হবে এন্ডোজেনাস বাডি বা অন্তঃস্থ কোরকোদ্গম। তাহলে বহিস্থ কোরকোদ্গম, অন্তঃস্থ কোরকোদ্গম। আরেকটা জিনিস হচ্ছে এই বহিস্থ কোরকোদ্গমটা যদি একাধিক এরকম কোরক তৈরি হয় অসংখ্য, যেমন হাইড্রা বা ইস্টে দেখলাম একটা একটা করে তৈরি হচ্ছে, কিন্তু যদি দেখি অসংখ্য, দেখো এই ছবিটাই দেখো গোটা বডিতে অসংখ্য বহিস্থ কোরক তৈরি হয়েছে, তখন এই ঘটনাকে বলা হচ্ছে স্ট্রোবাইলেশন। তাহলে দেখো, তাহলে কোরকোদ্গমকে আমরা দেখো তিন ভাগে ভাগ করতে পারলাম। একটা অন্তঃকোরকোদ্গম, যদি কোরকগুলো ভিতরে তৈরি হয় তার হবে স্পঞ্জ বা ইউস্পঞ্জিয়া অফিসনালিস বা স্পঞ্জিলা। কোরকগুলো যদি বাইরে তৈরি হয় তাহলে বহিস্থ কোরকোদ্গম, ইস্ট, হাইড্রা। আর স্ট্রোবাইলেশন, এইটা স্ট্রবিলা তৈরি হচ্ছে। জিনিসটা কি, যখন একাধিক কোরক একসাথে তৈরি হবে তখন তাদের এই গঠনটাকে বলা হবে স্ট্রবিলা। এই স্ট্রবিলাটা দেখো আলাদা হয়ে নতুন আবার অরেলিয়া বলে প্রাণীটার জন্ম দিচ্ছে। একে বলা হচ্ছে স্ট্রোবাইলেশন, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমরা দেখব যেটা হচ্ছে স্পোরুলেশন। স্পোরুলেশন মানে স্পোর তৈরি, মানে যখন জীবদেহে এই যে দেখো স্পোরাঞ্জিয়া তৈরি হচ্ছে। স্পোরাঞ্জিয়া জিনিসটা কি, স্পোরাঞ্জিয়া হচ্ছে স্পোর ধারণকারী যে গঠন, ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরকম কি হয়, প্রচুর রেণু তৈরি হয়। ওই রেণুগুলো যখনই বাইরে পড়ে রেণু থেকে কি হবে নতুন জীবের সৃষ্টি হবে। সেগুলোকে তখন কি বলা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে স্পোরুলেশন। তাহলে দেখো আমরা কি কি পড়লাম, বাইনারি ফিশন বা বিভাজন পড়লাম, তারপরে পড়লাম কোরকোদ্গম, তারপরে পড়ছি স্পোরুলেশন, তারপরে পড়বো খন্ডি ভবন। খন্ডি ভবন হচ্ছে এক ধরনের অযৌন জনন। খন্ডি ভবনটা কি, যখন কোন একটা জীবদেহ খণ্ডকে ভাগ হয়ে যাবে বিভিন্ন কারণে, যেমন স্পাইরোগাইরা, একানোডার্মাটা এদেরকে দেখতে পারে। মানে বাইনারি ফিশনে নিজে নিজেই ভাগ করছিল, আর এখানে যদি একাধিক খণ্ডকে বিভাজিত হয়ে যায় তখনই তাকে আমরা বলবো কি খন্ডি ভবন। নেক্সট হচ্ছে রিজেনারেশন, রিজেনেসিস। রিজেনেসিস মানে হচ্ছে পুনরুৎপাদন। মানে মনে করো কোনো একটা প্রাণী ছিল, এবার হয়তো এই প্রাণীটার মুখটা কেটে গেল, এই মুখটা থেকে কি হলো আবার পরে একটা সম্পূর্ণ প্রাণী গঠিত হলো। বা যদি লেজটাও কেটে যায়, যদি সম্পূর্ণ জীব গঠিত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রিজেনেসিস বা পুনরুৎপাদন। এই পুনরুৎপাদন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে মরফোল্যাক্সিস, একটাকে বলা হয় এপিমরফোল্যাক্সিস। মরফোল্যাক্সিস কোনটা, যদি কোনো একটা খণ্ডিত অংশ হচ্ছে
সেই খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব গঠিত হয়, যেমন প্ল্যানেরিয়া। আর যদি মনে করো কোনো একটা অংশ কেটে গেছে জীবের, সেইটাই তৈরি হলো, কিন্তু গোটা জীব তৈরি হলো না, সেটাকে বলা হচ্ছে এপিমরফোল্যাক্সিস। তাহলে আমরা দেখো অযৌন জননের মধ্যে কি কি পড়লাম। 1 নাম্বার পড়লাম বিভাজন, বিভাজন পড়লাম দুরকম মেনলি, দ্বিবিভাজন, বহু বিভাজন। দ্বিবিভাজনকে আমরা আবার দেখলাম যে সরল দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, অনুপ্রস্থ দ্বিবিভাজন আর তির্যক দ্বিবিভাজন। তারপরে পড়লাম বহু বিভাজন, বহু বিভাজন দেখলাম প্লাজমোডিয়াম, অ্যামিবার ক্ষেত্রে। তারপরে চলে এলাম কোরকোদ্গম, কোরকোদ্গম পড়লাম 3 রকম, অন্তঃস্থ কোরকোদ্গম, বহিঃস্থ কোরকোদ্গম, আর একটা হচ্ছে স্ট্রোবাইলেশন। নেক্সট পড়লাম স্পোরুলেশন, মানে স্পোর তৈরি হবে। নেক্সট পড়লাম পুনরুৎপাদন, যে ক্ষেত্রে উদ্ভিদের কোনো একটা অংশ বিচ্ছিন্ন হলে সেই অংশ থেকে কি হবে, নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হবে বা সেই অংশটা পুনর্গঠিত হবে, তাকে আমরা কি বললাম, রিজেনেসিস বা পুনরুৎপাদন। তারপরে পড়লাম কি খণ্ডীভবন, মানে যখনই একটা জীবদেহ একাধিক খণ্ডকে বিভাজিত হবে এবং তাদের থেকে যখন অপত্য জীব তৈরি হবে, তখন খণ্ডিত অংশগুলো তাদেরকে তখন বলা হবে কি, তাদের তখন বলা হবে খণ্ডীভবন। নেক্সট, এই খণ্ডীভবন ছাড়াও অযৌন জননের আরেকটা বিভাজন হচ্ছে প্লাজমোটমি বলা হয়। প্লাজমোটমি জিনিসটা কি, মনে করো একটা বহু নিউক্লিয়াস যুক্ত একটা জীব রয়েছে, এবারে এটা কটা নিউক্লিয়াস, 4টে। এটা থেকে কি হলো, 4টে নিউক্লিয়াস থেকে আবার এই 4টে নিউক্লিয়াস যুক্তই কোষ তৈরি হলো, তখন তাকে বলা হবে প্লাজমোটমি। বা কি হলো, বিভাজিত হয়ে দুটো দুটো করে নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হলো। তাহলে প্লাজমোটমি জিনিসটা কি, যখন বহু নিউক্লিয়াস যুক্ত কোষ থেকে অপত্য জীব তৈরি হবে, তাকে বলা হবে প্লাজমোটমি। তাহলে আমরা পড়লাম বিভাজন, বিভাজন মেনলি 2 রকম, দ্বিবিভাজন, বহু বিভাজন, আরেকটা হতে পারে প্লাজমোটমি। কার দেখা যাবে, ওপালিনা বলে প্রাণীতে দেখা যাবে। নেক্সট ফিশনের পরে পড়লাম আমরা বহু বিভাজন, বহু বিভাজন হলো, তারপরে বাডিং পড়লাম, এক্সোজেনাস, এন্ডোজেনাস, আর তোমার স্ট্রবাইলেশন। নেক্সট পড়লাম স্পোরুলেশন, স্পোর তৈরি, অর্থাৎ রেণুস্থলীর ভিতরে যখন স্পোর তৈরি হবে। এবারে স্পোর গুলো বিভিন্ন প্রকার হয়, স্পোর গুলো হতে পারে জুস্পোর, মানে যে রেণুগুলো তৈরি হবে তাদের যদি এরকম ফ্লাজেলা থাকে তার সাহায্যে যেতে পারে, তাকে বলা হবে জুস্পোর। যেমন কার দেখা যায়, ক্ল্যামাইডোমোনাস। কনিডিয়া, মনে করো এমন ছত্রাকের স্পোর তৈরি হলো, ছত্রাকের বাইরে পর পর এরকম শৃঙ্খলাকারের রেণু তৈরি হলো, তখন তাকে বলা হবে কনিডিয়া। এগুলো হচ্ছে অচল রেণু, কার দেখা যাবে, পেনিসিলিয়াম। নেক্সট ক্ল্যামাইডোস্পোর, মানে কিছু কিছু আছে যখন তারা খাদ্য সঞ্চয় করবে, মোটা ওয়াল হবে, দীর্ঘদিন ধরে পরিবেশটাকে বেঁচে রাখার জন্য ছত্রাকের ভিতরে বিশেষ রেণু তৈরি হবে, যেমন রাইজোপাসে দেখতে পাওয়া যায়, তাকে ক্ল্যামাইডোস্পোর বলে। ওইডিয়া, একটা ছত্রাকের যে অনুসূত্র, সেটা যখন একাধিক খণ্ডকে ভেঙে যাবে, এক একটা খণ্ডক যখন রেণু আকারে আচরণ করবে, তাকে বলবো আমরা ওইডিয়া। আর স্পোরাঞ্জিওস্পোর মানে যখন রেণুস্থলীর ভিতরে রেণু তৈরি হবে, যেমন মিউকর। এবারে কনিডিয়া, ক্ল্যামাইডোস্পোর, ওইডিয়া বা এই স্পোর, এইগুলো সব হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর মানে হচ্ছে অচল রেণু, মানে জীবদের যে রেণু তৈরি হওয়ার পদ্ধতিকে বলবো স্পোরুলেশন। রেণুগুলোর মধ্যে যদি ফ্লাজেলা থাকে তাহলে জুস্পোর। জুস্পোর কার দেখা যাবে, ক্ল্যামাইডোমোনাস। যদি সেগুলো ফ্লাজেলা না থাকে তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, সেদিকে বলা হবে অ্যাপ্লানোস্পোর। এই অ্যাপ্লানোস্পোর আবার বিভিন্ন প্রকার হয়। যদি ছত্রাকের অনুসূত্রের উপর বহির্জনুষ্ণুভাবে পরপর ভাবে অবস্থান করে, তখন তাকে বলা হয় কনিডিয়া। আর যদি দেখি সেটা যদি তোমার পর পর ভাবে তৈরি হলেও
সেটা যদি মানে ভিতরে তৈরি হচ্ছে এবং খাদ্য সঞ্চয়ের ফলে কঠিন বা শক্ত কোষপ্রাচীর বিশিষ্ট হচ্ছে, তাকে বলবো ক্ল্যামাইডোস্পোর। আর যদি ছত্রাকের অনুসূত্রটা ভেঙে গিয়ে রেণু তৈরি করে, তাকে বলবো ওইডিয়া। আর স্পোরাঞ্জিয়ার ভিতরে যে রেণু তৈরি হবে, তাকে বলবো স্পোরাঞ্জিওস্পোর। তাহলে এইগুলো গেল অযৌন জনন। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণভাবে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে, যেমন আমরা পড়েছি মার্কেনসিয়া, তাদের এরকম দেহের উপরে কাপের মতো গঠন তৈরি হয়, এগুলোকে বলা হয় গেমা কাপ। এগুলোর মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। তাহলে অযৌন জনন পদ্ধতিতে জীবের যে বংশ বিস্তার, সেটা দেখলাম বিভাজন, বিভাজনের মধ্যে দ্বিবিভাজন, বহু বিভাজন, আর দেখলাম প্লাজমোটমি, নেক্সট দেখলাম পুরকোদ্গম, অন্তঃস্থ পুরকোদ্গম, বহিঃস্থ পুরকোদ্গম, স্টোবাইলেশন, তারপরে দেখলাম খণ্ডীভবন, তারপর দেখলাম পুনরুৎপাদন, সেটা দুরকম, মরফোল্যাক্সিস, এপিমরফোল্যাক্সিস। তারপরে পড়লাম স্পোরুলেশন, জুস্পোর, অ্যাপ্টানোস্পোর। অ্যাপ্টানোস্পোর গুলো আবার বিভিন্ন, ক্ল্যামাইডোস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কনিডিয়া, ওইডিয়া। তারপরে পড়লাম গ্যামিন বা গেমাকা। অর্থাৎ এত রকম ভাবে জীব কিন্তু অযৌন জনন সম্পাদিত করতে পারে। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখলাম কোনো গ্যামেট তৈরি হলো না, তাই উইদাউট গ্যামেট ফরমেশন হচ্ছে। তাই এই কোষ, এইগুলোকে বিভাজনকে বলবো আমরা, বা এই জননকে বলবো অযৌন জনন। অযৌন জননের একককে বলা হয় স্পোর বা রেণু। এখানে কেবলমাত্র একটা জনিত্রী জীবই জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এটা আজকে আমরা আলোচনা করলাম অযৌন জনন সম্পর্কে। আশা করব প্রত্যেকে যদি বুঝতে পারি, ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে রাখবো। আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে রাখবো। আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। মাধ্যমিকের জন্য ভালো করে পড়তে থাকো, নিজেদের প্রস্তুতি নাও।